ইউটিউবে অত্যন্ত জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব সম্প্রতি একটি ভিডিও তৈরি করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব ৩ আগস্ট থেকে আর্মি এবং ভারতের গোয়েন্দাদের সাথে ষড়যন্ত্র করে এদেশে ভারতপন্থীদের নিয়ে একটি সরকার গঠন করতে চাচ্ছিলেন এবং তিনি এদেশে ষড়যন্ত্র করে ভারতকে তথা আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তাছাড়া তিনি আরও দাবি করেন যে ১৭০০ আনসার সদস্যদেরকে নিয়ে গতকাল অর্থাৎ ৩০ নভেম্বর আরেকটা বিপ্লবের পরিকল্পনা ছিল এবং এই বিপ্লবের মাধ্যমে আবার শেখ হাসিনা সরকারকে অর্থাৎ ভারতের পছন্দের কাউকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একটা চেষ্টা চালানো হবে। শেষ পর্যন্ত যদিও আসলে এ ধরনের কিছু হয়নি, কিন্তু ইলিয়াস হোসেন সাহেবের সমর্থকরা যখন এগুলো প্রশ্ন করা হয়, তারা দাবি করছেন যে তাদের ক্লেম সঠিক এবং আসিফ নজরুল যে আসলেই একজন ইন্ডিয়ার এজেন্ট না, সেটা নাকি আসিফ নজরুল সাহেবকেই প্রমাণ করতে হবে। তো এই ভিডিওতে আমি ইলিয়াস হোসেন সাহেব এবং তার সমর্থকদের আসিফ নজরুল যে ইন্ডিয়ার দালাল না সেটা প্রমাণ করার যে দাবি, সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আসিফ নজরুল যে ভারতের দালাল না, এটা আসিফ নজরুলকেই প্রমাণ করতে হবে। এই যে ইলিয়াস হোসেন সাহেবের সমর্থকদের দাবি, এটা আসলে কতটুকু যৌক্তিক, এটাই হবে আজকে আমার আলোচনার বিষয়। আসুন শুরু করা যাক। আইনশাস্ত্রের একটা টার্ম আছে, বার্ডেন অফ প্রুফ। 1872 সালে সাক্ষ্য আইনের 101 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ করেন, তাহলে অভিযোগকারী ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে সেই ব্যক্তিটি সেই অপরাধটি সংঘটিত করেছেন। অর্থাৎ আমি যদি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ করি যে ওই ব্যক্তিটা খুনি, তাহলে আমাকেই প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তিটা খুন করেছেন। ওই ব্যক্তিটার আসলে কোনো দায় নাই যে উনি খুনি না, এটা তাকে প্রমাণ করতে হবে। ব্যাপারটা আমরা খুব সহজে বোঝার চেষ্টা করি। ধরুন কোনো একজন ব্যক্তি অভিযোগ করলো যে আমি একজন খুনি, তাহলে ওই ব্যক্তিকে প্রমাণ দেখাইতে হবে যে আমি খুন করেছি। ওনাকে হয় কিছু সাক্ষ্য নিয়ে আসতে হবে যারা চোখের সামনে দেখেছেন যে আমি খুন করেছি, অথবা মিনিমাম হলো এটা ভিডিও এভিডেন্স দেখাবে। যদি অনেক সময় আদালত ভিডিও অ্যাকসেপ্ট করে না, বাট যদি ফরেন্সিক জাজে সেই ভিডিওগুলো অথেন্টিসিটি প্রমাণ হয়, অনেক সময় আদালত সেটাও গ্রহণ করতে পারে। কিন্তু তাকে প্রমাণ দেখাতে হবে। কিন্তু আমি যে খুন করি নাই, এটা আমাকে প্রমাণ দেখাতে হবে না। আপনি এভাবে চিন্তা করুন, একটা লোক খুন করে না, এটা সে কীভাবে প্রমাণ করবে? একটা লোক খুন করেছে, এটা প্রমাণ করা সম্ভব যদি 2-1 সাক্ষী থাকে যে তারা নিজের চোখে দেখেছে লোকটা খুন করেছে, অথবা যদি ভিডিও এভিডেন্স থাকে, তাহলে সেই ভিডিও দেখিয়ে প্রমাণ করা যায় এই যে দেখেন লোকটা খুন করছে। কিন্তু একটা লোক খুন করে না, এটাকে প্রমাণ করবো কীভাবে? কারণ একটা লোক তো আর 24 ঘন্টা ধরে বা জীবনের প্রতি মুহূর্তে মুহূর্তে খুন করতে থাকে না। এবং একটা লোক যদি সে কোনো অপরাধ না করে, সে তো তার 24 ঘন্টার ভিডিও ধারণ করে রাখে না, বা সবসময় তার সাথে 2-1 সাক্ষী নিয়ে ঘুরে না, যে সে দেখাবে যে এই যে দেখেন আমার ভিডিও, বা এই যে দেখেন আমার সাথে এই 2জন লোক সারাদিন ছিল, এরা বলবে যে আমি খুন করি নাই। সো বার্ডেন অফ প্রুফ সবসময়ই তার উপরেই পড়ে যেই ব্যক্তি ক্লেম করছে, অর্থাৎ যে ব্যক্তি অভিযোগ করছে যে তিনি অপরাধী। সো আসিফ নজরুল যদি একজন ভারতীয় দালাল হন, আসিফ নজরুলকে যদি ভারত এখানে ইমপ্লান্ট করে থাকে, তাহলে ইলিয়াস হোসেন সাহেবকেই সেটা প্রমাণ দিতে হবে যে ইলিয়াস হোসেনকে সেটার ডকুমেন্টস দেখাতে হবে। সেটার জন্য আদালতে এমন প্রমাণ হাজির করতে হবে যেগুলো টেনজিবল, যেগুলো দিয়ে দেখা যায় যে না এরকম কাগজে ডকুমেন্ট আছে, বা এরকম 2-4 প্রত্যক্ষদর্শী আছে, বা এরকম কিছু কাজ আসিফ নজরুল করেছেন যেটা সরাসরি ভারতের স্বার্থের পক্ষে যাচ্ছে, যেটা দিয়ে প্রমাণ হয় যে আসিফ নজরুল ভারতের এজেন্ট। ইলিয়াস হোসেন দাবি করেছেন যে আসিফ নজরুল সেনাবাহিনীর 5 জন কর্মকর্তা, রয়ের 16 জন লোক মিলে 3 তারিখে একটা জায়গায় মিটিং করেছেন। তো এই যে 16 জন রয়ের এজেন্টকে নিয়ে একটা মিটিং করলেন, এই 16 জন সংখ্যাটা গুনলো কে? সাধারণত এত সিক্রেটিভ একটা মিটিংয়ে তো 16 জন গোয়েন্দা উপস্থিত থাকাটা তো খুবই অস্বাভাবিক ব্যাপার। তাছাড়া আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন যে ইলিয়াস হোসেন সাহেবের ভিডিওতে এরকম অনেকগুলো অসঙ্গতি আছে, এবং এরকম অসংখ্য উনি ইনফরমেশন দিয়েছেন যেগুলোর কোনোটারই উনি সোর্স দেন না। ওনার ম্যাক্সিমাম সোর্স হচ্ছে যে আমাকে গোয়েন্দা সংস্থার একজন বলেছেন, দায়িত্বশীল একজন বলেছেন, কিন্তু সেই দায়িত্বশীলটা কে? এটা দিয়ে আসলে কোনো কিছু তো প্রমাণ হয় না যে আসলে কেউ বলেছেন কিনা।
আসলে ইলিয়াস হোসেন সাহেব কি গোয়েন্দার মাধ্যমে কেউ পেয়েছেন? এমনও তো হতে পারে যে ফেক লোক, ইলিয়াস হোসেন সাহেব আমেরিকায় থাকে, ওনাকে ফোন করে বলেছেন যে আমি গোয়েন্দা সংস্থার লোক, আমি নিজের চোখে দেখেছি যে এটা হয়েছে। অথবা ইলিয়াস হোসেন সাহেব জনপ্রিয়তা পাওয়ার জন্য বানিয়েও বলতে পারেন। আমরা যদি ধরেও নেই যে ইলিয়াস হোসেন সাহেব একজন সৎ মানুষ, কিন্তু এটার তো কোনো ডকুমেন্টেড এভিডেন্স ওনার কাছে নাই। এটার উপর ভিত্তি করে তো উনি একটা দেশের আসিফ নজরুল সাহেবের মতো একজন ক্রেডিবল মানুষ, যিনি এই সরকার বিরোধী আন্দোলনে গত 15 বছর ধরেই খুবই সিনসিয়ার অবস্থানে ছিলেন। বাংলাদেশে একটা সময় যখন ছিল যে সরকারের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না, সবাই দালালিতে ব্যস্ত ছিল, তখনও কিন্তু আসিফ নজরুল বিরোধী দলের যে রাজনৈতিক অধিকার, আইন পাওয়ার অধিকার, বিচার পাওয়ার অধিকার, এগুলো নিয়ে কথা বলেছেন। যখন খালেদা জিয়াকে জেলে পোরা হয় এবং তাকে ফেক মামলায়, মিথ্যা দুর্নীতির মামলায় যখন খালেদা জিয়াকে জেল দেওয়া হয়, তখন এমনকি বিএনপির আইনজীবীরাও যখন কথা বলার সাহস পায় নাই, তখনও কিন্তু আসিফ নজরুল সেই মামলার যে সরকারের যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে শাস্তি দেওয়া হয়েছে, দুর্বলতা এবং কোন কোন জায়গাগুলোতে সরকার প্রতারণা আশ্রয় নিয়েছে, সেগুলো কিন্তু উনি লেখে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাছাড়া এই আন্দোলনের শুরু থেকে আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে শিক্ষক এবং বাংলাদেশের বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মীদেরকে নিয়ে যে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাদেরকে নিয়ে প্রেস ক্লাবে নিয়ে যে ওনাদেরকে নিয়ে মানববন্ধনগুলো করেছেন বা জনমত তৈরিতে যে উনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, এগুলো তো আমরা দেখেছি, এগুলোর ভিডিওতে আমরা দেখেছি। আমরা যারা এইসব আন্দোলনে সরাসরি নিজেরাও অংশগ্রহণ করেছিলাম, আমরা ওনাকে সেই সব জায়গায় দেখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে হতে পারে আসিফ নজরুল একজন ভারতীয় এজেন্ট, কিন্তু প্রমাণ কি? এরকম প্রমাণ ছাড়া একটা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে, এবং এমন একটা সময়ে যখন বাংলাদেশ এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থাও কিছু ঝামেলা বাংলাদেশে স্টিল রয়ে গেছে। একদিকে ইসকন এবং আওয়ামী লীগ মিলে বেশ অস্বস্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আওয়ামী লীগ এবং প্রশাসনেরও কিছু লোক সরকারকে বুলডোজ করার জন্য চেষ্টা করছেন। বিরোধী দলও সরকারকে খুব বেশি সহযোগিতা করতে চাচ্ছে না, বারবার নির্বাচন দাবি করছে। এরকম একটা সিচুয়েশনে এরকম ভুয়া তথ্য উপস্থাপন করে জনগণকে, বিশেষ করে যেহেতু ইলিয়াস সাহেবের একটা খুব ভালো পরিমাণ ফ্যান ফলোয়িং আছে, সেই ফ্যান ফলোয়িংকে সরকারের পিছনে লাগিয়ে দেওয়া, অস্থিতিশীলতা তৈরি করা, এটা বড় ধরনের একটা অপরাধমূলক কাজ। ইলিয়াস হোসেনের যদি আসলেই কোনো প্রমাণ থাকে, উনি কিসের কোন কোন গোয়েন্দাদের উপর ভিত্তি করে উনি এই ডাটা দিচ্ছেন, এবং ইলিয়াস হোসেন সাহেব এই আন্দোলনেরও যে ইনফরমেশনগুলো দিয়েছেন, এখানে প্রচুর ভুল আছে। আমি জানি না, হয়তো উনি আনইনটেনশনালি ভুলগুলা করেছেন। যেমন উনি যে শেখ হাসিনার পালিয়ে যাওয়া যে ক্রোনোলজিটা দেখিয়েছেন, যে শেখ হাসিনার সাথে 9টায় সেনাপ্রধানের সাক্ষাৎ, 9:30টায় রিজাইন দিতে বলেছে এবং এমনভাবে বললো যে সেনাপ্রধানকে শেখ হাসিনা মারতে গিয়েছে, গালি দিয়েছে। এগুলো তো প্রত্যক্ষদর্শী ছাড়া কারো বলতে পারার কথা না। ইলিয়াস হোসেন তো সেখানে উপস্থিত ছিলেন না। আর সেনাবাহিনীর প্রধানের সাথে যখন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়, সেখানে তো সাধারণ মানুষ থাকার কথা না, যে যারা এগুলো এসে আবার ইলিয়াস হোসেন সাহেবকে বলবে। তারপর যদি ধরে নেই যে এগুলো সবই ট্রু, তারপর যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে উনি বললেন 10:30টার সময় শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু তা না। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ে হচ্ছে 2:30টার সময়, প্রায় 2টা পর্যন্ত শেখ হাসিনা সেখানেই ছিল। আমি নিজে গণভবন অবরোধে অংশগ্রহণ করেছিলাম। আমি শ্যামলী, আমার কাছে ভিডিও এভিডেন্সও আছে, আমি যখন শ্যামলীতে যাই তখন 2টারও পরের ঘটনা সেটা, তখনও সেখানে খুব অল্প সংখ্যক মানুষই ছিল। অবশ্য ইলিয়াস হোসেন দাবি করেছেন যে 10টার সময় ঘেরাও হয়ে গেছিলো এবং শেখ হাসিনা 10:30টায় পালিয়ে গেছেন। তাছাড়া ইলিয়াস হোসেন সাহেব যে বললেন যে শেখ হাসিনা বিমানে করে ভারতে গিয়েছিলেন, বাট কোনো যোগাযোগ ছাড়াই উনি রাডার বন্ধ করে ইন্ডিয়াতে ঢুকেছিলেন, হ্যাঁ, এইটা তো আসলে সম্ভব না। ভারত না জেনে একটা বাংলাদেশের একটা বিমান যেটার কোনো রাডার সিগনেচার না, এটাকে ভারত তাদের, তাও একটা সামরিক বিমান, ভারত তার দেশে ঢুকতে দিতে হবে? সুস্পষ্টভাবেই বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশ থেকে অবশ্যই দায়িত্বশীল কি কোনো একটা অংশ ভারতের সরকারের সাথে যোগাযোগ করেই শেখ হাসিনাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিয়েছিল। এবং ইলিয়াস হোসেন সাহেব যেটা বলেছেন যে শেখ হাসিনার বিমান প্রথমে কলকাতায় গেছে, সেখানে নামতে না পেয়ে আগরতলা গেছে। আগরতলা এবং কলকাতা হচ্ছে বাংলাদেশের ঠিক দুই পাশের অংশে। যদি একবার বিমানটা কলকাতা গিয়ে থাকে, তাকে আবার আগরতলা আসতে হলে আবার বাংলাদেশের উপর দিয়ে আসতে হবে। এরকম একটা সিচুয়েশনে যে বিমানটা একবার বাংলাদেশ থেকে
ভয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে, এটা আবার বাংলাদেশের আকাশের উপর দিয়ে আগরতলা আসবে? এটা তো অসম্ভব। এটা হতে পারে যে কলকাতা নামতে পারেনি, তারপরে সে দিল্লি বা ভারতের পশ্চিমাংশে, উত্তরের অংশে ওইদিকে গিয়েছে। এটা পূর্বের দিকে তো কোনোভাবেই আসার কোনো সুযোগ নাই। হতে পারে যে আগরতলাকে গিয়েছে, আগরতলার সুযোগ পায় না, কলকাতায় গিয়েছে, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না যে একবার বাংলাদেশের থেকে কলকাতা গিয়ে আবার বাংলাদেশের উপর দিয়ে আবার সে আগরতলা ব্যাক করবে, আবার আগরতলা না পেয়ে বাংলাদেশের উপর দিয়ে আবার কলকাতা দিল্লিতে যাবে। এই এত ধরনের এরকম অদ্ভুত তো সুযোগই না। এবং আমরা বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়ায় যে ইনফরমেশনটা পড়েছি সেটা হচ্ছে যে ভারতের সাথে যোগাযোগ করেই বিমানটা গিয়েছিল। হ্যাঁ, বা বিমানের রাডার সিগনেচারটা বন্ধ ছিল বাংলাদেশের সীমান্ত পর্যন্ত। বাংলাদেশের সীমান্ত ক্রস করার আগে সেটা উন্মুক্ত করে দেওয়া হয় এবং ভারতের এভিয়েশন, মিলিটারি এভিয়েশনের সাথে যোগাযোগ করেই বিমানটা সেখানে ল্যান্ড করে। তাছাড়া ইলিয়াস হোসেন সাহেব আরও কিছু, যেমন উনি ওনার রিপোর্টটাকে আরও বিশ্বস্ত করার জন্য যেমন বলেছেন যে বিমান বাহিনীর সেই বিমানে 9 জন পাইলট ছিল, আনলিমিটেড ফুয়েল, যে ভারতে যদি আশ্রয় না দেয় এটা মিডল ইস্টে চলে যাবে। অদ্ভুত ব্যাপার, একটা বিমান চালানোর জন্য কেন 9 জন পাইলটের প্রয়োজন হবে? এটা কি কোনো মানে হাইওয়ে ট্রাক যে কিছুক্ষণ মানুষ চালাবে, একজন চালাবে, তারপর সে টায়ার্ড হয়ে গেলে সে পিছনে যায় ঘুমাবে, আর একজন এসে বিমান চালাবে? বিমান কীভাবে চলে? একটা একটা বিমানের সর্বোচ্চ কী পরিমাণ ফুয়েল থাকে যে এটাকে রোটেশনে চালানোর জন্য হচ্ছে যে 9 জন পাইলটের প্রয়োজন হবে? উনি বেশ কিছু এরকম কিছু নাম্বার ফিগার ব্যবহার করেছেন যেন ওনার সমর্থকেরা বা অনেকেই ওনার নিউজটাকে ক্রেডিবল মনে করে। কারণ যে কোনো একটা এই ধরনের মিস ইনফরমেশন ছড়ানোর একটা ভালো উপায় হচ্ছে এরকম কিছু নাম্বার, কিছু টাইম, কিছু সংখ্যা, কিছু ফ্র্যাকশন ব্যবহার করা, যেন এই জিনিসটা মানুষকে, এই নিউজটা আরও বিশ্বাসযোগ্য করে তোলা যায়। যাই হোক, ইলিয়াস হোসেনের এই ভিডিওটার বেশ কিছু আরও অনেকগুলো ফ্লো আছে, যেটা আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমি একেবারে অংশ অংশ নিয়ে সেটা বিশ্লেষণ করে আপনাদেরকে আমি দেখাতে পারি যে উনি কোথায় কোথায় মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের সুযোগ নিয়েছেন ওনার ওপিনিয়নটাকে আপনাদের মুখের উপর থ্রো করার জন্য। কিন্তু ওভারঅল আমি এই ভিডিওতে এত স্পেসিফিক না যেয়ে শুধু এটাই বলতে চাই যে ডক্টর আসিফ নজরুল আসলে ভারতের দালাল না বাংলাদেশের দালাল আমরা কেউ জানি না। তবে আমরা এতটুকু বলতে পারি যে গত 15-20 বছর, অথবা আমরা যতক্ষণ থেকে আসলে আসিফ নজরুলকে একজন প্রমিনেন্ট পার্সন হিসাবে চিনি, ততক্ষণ থেকে আমরা দেখেছি যে আসিফ নজরুল একজন ফেসিবাদ বিরোধী, গণতন্ত্রপন্থী, বাংলাদেশপন্থী মানুষ হিসেবে আমরা তাকে জানি। তিনি বিরোধী দল বিএনপি, জামাত যারা এখন রাজনীতিতে আছেন, গত 15 বছর যাদের সাথে অকথ্য নির্যাতন করা হয়েছে, উনি সবসময় তাদের পক্ষে কথা বলেছেন। তিনি বেগম খালেদা জিয়ার পক্ষে অসংখ্যবার কথা বলেছেন, জামাতে ইসলামের পক্ষে উনি কথা বলেছেন। তারপরেও যদি আসিফ নজরুল কোনো একজন ফ্রড হন, আসিফ নজরুল যদি কোনো একজন স্লিপার সেল হন, যাকে আমরা জানি না, যিনি আসলে ভারতের এজেন্ট হিসেবেই কাজ করছেন, এই ধরনের একটা ক্লেম করতে হলে, যেহেতু আসিফ নজরুল কোনো সাধারণ মানুষ না, তিনি বর্তমানে বাংলাদেশের আইন এবং বেশ কিছু এভিয়েশন সহ আরও বেশ কিছু মন্ত্রণালয়ের উপদেষ্টা, এবং বলা যায় বর্তমান সরকারে ডক্টর ইউনূসের পরেই সেকেন্ড পার্সন হচ্ছে আসিফ নজরুল। এবং একই সাথে যারা ছাত্র যারা আছেন উপদেষ্টা হিসেবে, তাদেরও সর্ট অফ লাইক গার্ডিয়ান হচ্ছে আসিফ নজরুল। সো এই আসিফ নজরুলের বিরুদ্ধে এরকম সিরিয়াস একটা অভিযোগ তোলা, এবং বিশেষ করে এমন একটা মুহূর্তে যখন ভারত, ইসকন, আনসার নিয়ে বাংলাদেশে এমন একটা অস্থিতিশীলতা আছে, সো এরকম একটা সিরিয়াস অভিযোগ তোলার আগে অবশ্যই ইলিয়াস হোসেনকে যথেষ্ট পরিমাণ তথ্য উপাত্ত উপস্থাপন করেই সে কাজটা করা উচিত। এইভাবে একজন মানুষ সম্পর্কে জাস্ট অনুমানের ভিত্তিতে, অথবা আমাকে একজন বলেছে, নির্ভরযোগ্য একজন সূত্রে পেয়েছি, এই ধরনের একটা সোর্সের প্রেক্ষিতে কখনো একটা মানুষকে আরেকটা দেশের এজেন্ট, সিক্রেট এজেন্ট, গুপ্তঘাতক, সরকারকে বোলডোজ করে দিবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে ইত্যাদি সিরিয়াস লেভেলের অভিযোগ করে শুধু আসিফ নজরুল না, পুরো দেশকে অস্থিতিশীল করে তোলা, এটা শুধু অন্যায়ও না, এটা একটা সিরিয়াস লেভেলের ক্রাইম। কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি দেশে কোনো একটা অস্থিতিশীলতা তৈরি হয়, বিশেষ করে যেহেতু ইলিয়াস সাহেবের খুব বড় একটা ফ্যান ফলোয়িং আছে এবং এরা বেশ অ্যাগ্রেসিভ, বলাই যায় যে ইলিয়াস হোসেন হয়তো কালকে যদি আসিফ নজরুলের অফিস ঘেরাও দেয় বা ঢাকা শহরে একটা অস্থিতিশীলতা তৈরি করার
কথা বলে, তাহলে তার চেয়েও বড় কথা এই ধরনের ইন্টারনাল কনফ্লিক্টের কারণে যখন ইলিয়াস হোসেন নিজেও এই আন্দোলনের একজন বড় কন্ট্রিবিউটার, কোনো সন্দেহ নাই। ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, ওনারা অসাধারণ কাজ করেছেন এবং ওনাদের বহুদিনের কাজই হচ্ছে আসলে এই বিপ্লব। সো ওনারা যদি এখন ইন্টারনালি জাস্ট ওনাদের মতামত বা ওনাদের পছন্দ, কোনো একজন উপদেষ্টাকে ওনাদের পছন্দ হচ্ছে না বা উপদেষ্টাদের কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না, ইলিয়াস হোসেনের কথা বুঝেই যাচ্ছি যে ইলিয়াস হোসেনরা চাচ্ছেন যে সরকার কিছু কিছু বিষয়ে হার্ডলাইনে যাবে, যেমন ইন্ডিয়ার বিরুদ্ধে অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে হার্ডলাইনে যাবে ইত্যাদি বিষয়। যেহেতু যাচ্ছে না, ওনারা এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে প্রচুর ডিসইনফরমেশন ছড়ানোর চেষ্টা করছেন, অথবা ওনাদের ভুল ধারণার উপর বশবর্তী হয়ে ওনারা নিজেরা এইসব থিওরি তৈরি করছেন বলে আমার ধারণা। সেটা খুবই রিস্কি একটা কাজ। তো আমি আসলে ইলিয়াস হোসেনকে আমার কিছু বলার নাই, উনি অনেক বড় মাপের একজন ইউটিউবার, উনি আমার ধারণা আমার কথা শুনবেন না কোনোদিন। তো আমি আমার জাস্ট পরিচিত যারা আছে তাদেরকে আমি বলতে চাই যে এই ধরনের দয়া করে এই ধরনের মিস ইনফরমেশন আপনারা কেউ বিশ্বাস করবেন না। যদি আসলেই কারোর বিরুদ্ধে অভিযোগ করতে হয়, সেটা যার বিরুদ্ধে হোক, আসিফ নজরুল হোক, শেখ হাসিনা হোক, বা যে কারোর বিরুদ্ধে হোক, ইসকনের বিরুদ্ধেই হোক, অবশ্যই ক্রেডিবল ইনফরমেশন লাগবে। যদি আমি জানিও যে সে ব্যক্তি অপরাধী, তারপরও তার বিরুদ্ধে অভিযুক্ত অবশ্যই ক্রেডিবল হতে হবে। যদি সেটা না হয় তাহলে কি হবে? যে আমি সিম্পল উদাহরণ দিই, ইসকনের বিরুদ্ধে যেই হাইকোর্টে যে মামলাটা হয়েছে, একটা মামলা করেছে একজন, উনি পত্রিকার একটা রেফারেন্সের উপর ভিত্তিতে বলেছে, দেখেন এই পত্রিকা বলা আছে ইসকন হচ্ছে জঙ্গি সংগঠন, সুতরাং ইসকনকে নিষিদ্ধ করে দেন। তো বিচারক বলেছে যে পত্রিকার উপর ভিত্তি করে তো আমরা কাউকে নিষিদ্ধ করতে পারি না, প্রুফ দেখান। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, যদি কেউ অভিযোগ করে তাকে প্রুফ করতে হবে। এখন আপনি জাস্ট ইসকনকে পছন্দ করছেন না বা ইসকন এটা খুন করেছে সেই জন্য ইসকনকে নিষিদ্ধ করতে চাচ্ছেন, তাহলে সেই অভিযোগে ইসকনকে নিষিদ্ধ করুন, সেই জন্য মামলা করুন। আপনার সঠিক মামলাটা পর্যন্ত করতে পারেন না, কিন্তু আপনারা দাবি করেন যে আসিফ নজরুল বিচারককে বলে যাচ্ছে যে একটা রায় দিয়ে দিবে। এটা তো কোনো যুক্তি হতে পারে না। ইসকনের লোকেরা একজন সরকারের একজন অ্যাডভোকেটকে খুন করেছে, আপনি যদি মনে করেন যে মামলা করতে চান এই বিষয়ে মামলা করেন। হ্যাঁ, অবশ্যই, যেহেতু সে একজন সরকারের আইনজীবী, সরকার দায়িত্ব নিবে, সরকার মামলা করবে, কিন্তু সেটা আপনি দাবি করতে পারেন। কিন্তু আপনি জাস্ট একটা মামলা, আপনি আলতু ফালতু মামলা সাজায় নিয়ে গেলেন, কোর্ট সেটা অ্যাকসেপ্ট করলো না, সেটার জন্য আপনি আসিফ নজরুলকে ইন্ডিয়ান এজেন্ট বানিয়ে দেবেন, এটা খুবই অযৌক্তিক একটা ব্যাপার। আমি সবাইকে অনুরোধ করব যে অবশ্যই আপনারা ইলিয়াস হোসেন হোক, আসিফ নজরুল হোক, পিনাকি ভট্টাচার্যই হোক, তারা যতই ক্রেডিবল মানুষ হোক, তারা যদি একটা কথা বলে সবসময় সেই কথাটাকে আপনারা কে বলছে তার চেয়ে বেশি কী বলছে সেই হিসাবে পরখ করুন। আসিফ নজরুল বা পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন কেউই আসলে কিন্তু ভুলের অর্থ নয়, ভুল যে কেউ করতে পারে। সুতরাং আমরা সেই ব্যক্তির চেয়ে তার স্টেটমেন্টটাকে এবং ইনসিডেন্টটাকে, ঘটনাটাকে আমরা বেশি গুরুত্ব দিব, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।